মধ্যযুগের কথা ভাবলেই আমাদের চোখের সামনে কি ভাসে? বিশাল সব দুর্গ, রাজারানী বা নাইটদের বীরত্বের গল্প, তাই না? কিন্তু যদি বলি সেই সময়ে সবচেয়ে রোমাঞ্চকর চুরিগুলো হতো গির্জা থেকে, আর চোরাই মাল ছিল সাধু-সন্তদের দেহাবশেষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আমরা ঠিক এই অদ্ভুত আর কিছুটা রোমাঞ্চকর ইতিহাসেই ডুব দেব। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, মধ্যযুগে একটা শহর ঠিক কিভাবে বিখ্যাত হতো? শুধু ব্যবসা বা সম্পদ দিয়ে না, তাদের দরকার ছিল এমন একটা জিনিস যা হাজার হাজার মানুষকে চুম্বকের মতো টানবে। আর সেই আকর্ষণের কেন্দ্রে থাকত একজন বিখ্যাত সাধু। আর সেই সাধুকে পাওয়ার উপায়? উত্তরটা শুনলে চমকে যাবেন। তারা একজন সাধুকে চুরি করত। এই অদ্ভুত পবিত্র চুরির গল্পগুলোই ইউরোপের অনেক শহরের ভাগ্য বদলে দিয়েছিল, আর তাদের নাম খোদাই করে দিয়েছিল ইতিহাসের পাতায়। চলুন ভেনিসের গল্প দিয়েই শুরু করা যাক। নবম শতাব্দীতে ভেনিস ছিল খুব ধনী এক শহর, কিন্তু তাদের একটা বড় অভাব ছিল। আজকের দিনের ভাষায় যাকে বলে একটা ব্র্যান্ডিং সমস্যা। তাদের এমন কোনো বড় মাপের সাধু ছিলেন না যার আকর্ষণে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসবে। দেখুন, ব্যাপারটা কিন্তু খুব সোজাসাপটা। একজন নামকরা সাধুর দেহাবশেষ থাকা মানেই দলে দলে তীর্থযাত্রী আসবে, আর তীর্থযাত্রীরা আসা মানেই শহরে টাকা আসবে, ব্যবসা বাড়বে, মানে শহরের সম্মান প্রতিপত্তি দুটোই বাড়বে। তাই সাধুদের দেহাবশেষ হয়ে উঠেছিল সোনার চেয়েও দামি। তো ভেনিশিয়ারা টার্গেট করল সেন্ট মার্ককে, যার দেহ ছিল মিশরের আলেকজান্ড্রিয়ায়। আর পরিকল্পনাটা ছিল একেবারে যাকে বলে সিনেমার স্ক্রিপ্টের মতো। দুজন ব্যবসায়ী গোপনে সেন্ট মার্কের দেহটা সমাধি থেকে তুলে আনে, কিন্তু বন্দরে মুসলিম পরিদর্শকদের ফাঁকি দেবে কিভাবে? তারা করল কি, দেহটা একটা ঝুড়িতে রেখে তার ওপরটা শুয়োরের মাংস দিয়ে একদম ঢেকে দিল। ব্যাস, কাজ হয়ে গেল। পরিদর্শকরা ঘৃণায় ঝুড়িটার দিকে ভালো করে তাকালই না। আর এভাবেই ভেনিস পেয়ে গেল তাদের স্বপ্নের সাধুকে। তো এই সাধু চুরিরও কিন্তু নানা রকম কৌশল ছিল। সব চোর তো আর একভাবে কাজ করত না। চলুন দেখে নেওয়া যাক তাদের প্লেবুকটা কেমন ছিল। মোটামুটি দুটো প্রধান রাস্তা ছিল। একটা হলো ধৈর্যের পথ, মানে বছরের পর বছর ধরে অপেক্ষা করা, বিশ্বাস জেতা, আর তারপর সুযোগ বুঝে কাজ সারা। আর অন্যটা ঠিক তার উল্টো, সোজা গায়ের জোরে তুলে আনা আর তারপর একটা গল্প ফেদে দেওয়া যে সাধুকে আসলে উদ্ধার করা হয়েছে। এই ধৈর্যের কৌশলের সবচেয়ে সেরা উদাহরণ বোধহয় কঙ্কের মঠের ঘটনাটা। ভাবুন একবার, তারা তাদের প্রতিদ্বন্দ্বী মঠ থেকে সেন্ট ফেথের দেহাবশেষ চুরি করার জন্য একজন গুপ্তচর পাঠালো। আর সেই সন্ন্যাসী একটা দুটো বছর নয়, পুরো ১০-১০টা বছর সেখানে একদম সাধারণ জীবন কাটালো, সবার বিশ্বাস অর্জন করল, আর তারপর একদিন সুযোগ বুঝে কাজ হাসিল করে ফেলল। অবিশ্বাস্য। এবার যে গল্পটা বলবো সেটা শুনলে আরও অবাক হবেন। সেন্ট নিকোলাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের আজকের দিনের সান্টা ক্লজ। ইতালির বাড়ির নাবিকরা ঠিক করল তাকেই তারা অপহরণ করবে। ইতিহাস মাঝে মাঝে সত্যি কতটা অদ্ভুত, তাই না? বাড়ির নাবিকদের অত ধৈর্য ছিল না। তাদের কৌশল ছিল একটাই, আর খুব সহজ: কুঠার নিয়ে হাজির হ। তারা কোনো রাগঠাক না করে সোজা সেন্ট নিকোলাসের সমাধিস্থল মায়েরাতে চলে গেল, গির্জায় হামলা চালালো, আর সেখানকার সন্ন্যাসীদের ভয়টয় দেখিয়ে সমাধি ভেঙে সাধুর দেহাবশেষ নিয়ে একেবারে হাওয়া। আর ভাইকিংরা, তাদের গল্পটা তো আরও অন্যরকম। তাদের কাছে এই সব শিল্পকর্মের কানা করিও দাম ছিল না। তাদের শপিং লিস্ট ছিল খুব ছোট আর পরিষ্কার: সোনা, রূপো আর দামি পাথর। তারা মঠ আক্রমণ করে সব মূল্যবান জিনিসপত্র লুট করত, আর তারপর সেই অমূল্য শিল্পকর্মগুলো সব গলিয়ে ফেলত। তাদের দরকার ছিল শুধু ধাতুটা। এতক্ষণ তো আমরা ছোটখাটো মানে একজন চোরের গল্প শুনলাম, কিন্তু এবার শুনুন এমন এক চুরির কথা যেটা কোনো সাধারণ চোর নয়, বরং একটা আস্ত সেনাবাহিনী মিলে করেছিল। চতুর্থ ক্রুসেডের সময় এমন এক ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। ক্রুসেডাররা জেরুসালেমের দিকে যাওয়ার বদলে দেনার দায়ে আর রাজনৈতিক চক্রান্তের জালে ফেঁসে আক্রমণ করে বসল কনস্টান্টিনোপলকে। ভাবা যায়, তখনকার বিশ্বের সবচেয়ে ধনী খ্রিস্টান শহরকেই। একদিন দুদিন নয়, টানা ৩ দিন ধরে চলেছিল সেই ভয়ঙ্কর লুটপাট। শতাব্দীর পর শতাব্দী ধরে কনস্টান্টিনোপল যে সম্পদ জমিয়েছিল, গির্জা, প্রাসাদ, মঠের যা কিছু ছিল সব কিছু তারা লুট করে নিয়েছিল।
লুটের তালিকায় কি না ছিল, পবিত্র দেহাবশেষ, সোনার মূর্তি আর সেই বিখ্যাত 4 ব্রোঞ্জের ঘোড়া। এই ঘোড়াগুলো আজও ভেনিসের সেন্ট মার্কস ব্যাসিলিকায় দাঁড়িয়ে আছে, সেই বিশাল চুরির এক জীবন্ত সাক্ষী হয়ে। এই সমস্ত চুরির পেছনে কিন্তু একটা বড় অর্থনীতি আর অদ্ভুত সব যুক্তি কাজ করত। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কিভাবে ভক্তি আর ব্যবসার এই অদ্ভুত মিশেলটা তৈরি হয়েছিল। চুরি তো করা হলো, কিন্তু এটাকে তো একটা বৈধতা দিতে হবে, তাই না? এর জন্য মঠার শহরগুলো একটা দারুণ ধর্মতাত্ত্বিক অজুহাত বের করেছিল। নাম দিয়েছিল ফার্টাম স্যাক্রাম বা পবিত্র চুরি। তাদের যুক্তিটা ছিল খুব মজার। তারা বলতো সাধু নিজেই নাকি তাদের কাছে আসতে চেয়েছিলেন, তাই এই চুরি আসলে চুরি নয়, এটা ঈশ্বরেরই ইচ্ছা। সাধুদের দেহাবশেষের চাহিদা তো ছিল আকাশ ছোঁয়া, কিন্তু যোগান তো সীমিত। এর ফলে এমন সব কাণ্ড ঘটত যা শুনলে এখন হাসি পাবে। যেমন ধরুন, ইউরোপে 10টা আলাদা আলাদা গির্জা যখন দাবি করত যে তাদের কাছে আসল সাধুর মাথাটা আছে, তখন কি হতো? এই প্রচণ্ড চাহিদা মেটাতে গিয়ে যা হওয়া তাই হলো। নকল দেহাবশেষের একটা বিশাল কালো বাজার তৈরি হয়ে গেল। ধর্মতত্ত্ববিদ জন ক্যালভিন তো মজা করে একবার বলেছিলেন, যিশুর আসল ক্রুশের যত টুকরোর কথা শোনা যায়, সেই সবগুলো এক করলে নাকি একটা আস্ত জাহাজ বানিয়ে ফেলা যাবে। এই যে এত চুরির গল্প আমরা শুনলাম, এগুলো কিন্তু শুধু ইতিহাসেই আটকিয়ে নেই। এর প্রভাব আজও আমাদের শিল্প আর সংস্কৃতির ওপর রয়ে গেছে। আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা লুকিয়ে আছে। অনেক ক্ষেত্রে এই চুরিই কিন্তু অমূল্য সব শিল্পকর্মকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। ভাবুন তো, হয়তো কোনো যুদ্ধবিধ্বস্ত শহর থেকে লুট হওয়া একটা পাণ্ডুলিপি এভাবেই রক্ষা পেয়েছিল, কারণ চোরেরা কাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিল। অদ্ভুত না? তাই পরের বার যখন ইউরোপের কোনো বড় জাদুঘরে বা গির্জায় দাঁড়িয়ে কোনো অসাধারণ শিল্পকর্ম দেখবেন, তখন একবার মনে মনে প্রশ্নটা করবেন, এর আসল মালিক কে? এর পেছনে কি কোনো রক্ত, ষড়যন্ত্র আর চুরির রোমাঞ্চকর ইতিহাস লুকিয়ে আছে?